ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর সকালে এই জুমাবারের সুন্দর সকালটিতে। শুরু করছি 21 টেলিভিশনের সরাসরি নিয়মিত অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সালমা আইনি। আমাদের আজকের বিষয় কর্মক্ষেত্রে নারী এবং বৈষম্য। আর আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর, ভিশন আই হসপিটাল। কর্মক্ষেত্রে নারী এবং বৈষম্য একটি ব্যাপক বিষয়, কেননা আজকাল আমরা কম বেশি সবাই কোনো না কোনো কাজে নিয়োজিত রয়েছি এবং অনেকে আমরা বাইরের কাজে নিয়োজিত রয়েছি। যদি ঘর থেকেও কোনো কিছু করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটি কর্মক্ষেত্র বা একটি বিরাট পরিসর তৈরি হয়ে যাচ্ছে। তো সেই পরিসরে সবাইকে আমাদের যাদের সাথে আমরা কাজ করে থাকি দেখা যায় তাদেরকে আমরা আমাদের পরিবারের অংশ হিসেবেই গ্রহণ করে থাকি অনেক ক্ষেত্রেই। তো এই কর্মক্ষেত্রটি কেমন হওয়া প্রয়োজন এবং বাংলাদেশ পরিপ্রেক্ষিতে কী অবস্থায় আমরা রয়েছি, যারা ভদ্রমহিলা যারা ঘরের বাইরে কাজ করছেন, ঘরের ভেতর থেকে কাজ করছেন, তারা কী ধরনের অবস্থানে রয়েছেন, কী ফেস করছেন, কোনো রকমের বৈষম্য তাদের ফেস করতে হচ্ছে কি না। আর বৈষম্য শব্দটি তো এখন বহুল প্রচলিত, এটি উভয়ের ক্ষেত্রেই প্রচলিত, নারী এবং পুরুষ। তো আমরা আজকে এর উপরে একটু আলোচনা করব যে বৈষম্য যদি হয়ে থাকে তাহলে নিরসনের উপায় কী এবং আমাদের কি করলে এটি মিনিমাইজ করা যেতে পারে। তো আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। সীমা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আমাদের তো আলোচনার বিষয়টি আমি বলেই দিয়েছি আমাদের দর্শককে। তো যেটি বলছিলাম যে বৈষম্য আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কিভাবে হচ্ছে, কিভাবে হয়েছিল আগে বা ভবিষ্যৎ কি, এটি নিয়ে আমরা একটু আলোচনা করি। ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নে দেখা যাচ্ছে যে আমরা নারীরা বেশ অনেক দূর এগিয়েছি, কিন্তু কর্মক্ষেত্রে আমরা কিন্তু নারীরা যারা আছে মানে সব শেষ যেই পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে আমরা নারীরা বেশ কিছুটা পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকার কারণ কিন্তু মূল কারণ কিন্তু বৈষম্য। আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব যে যদি আমরা এই বৈষম্য দূর করতে না পারি, অনেক ধরনের বৈষম্য আছে সেটা আলোচনা করব, কিন্তু এই বৈষম্য যদি দূর করতে না পারি তাহলে বাংলাদেশের যে সামগ্রিক উন্নয়নটা মানে টোটাল উন্নয়নটা পূর্ণতা পাবে না। তার কারণ এটা বাদ দিয়ে কিন্তু আসলে নারীদের উন্নয়ন ব্যতীত কিন্তু আসলে টোটাল যেই আমাদের বাংলাদেশের উন্নয়ন সেটা কিন্তু আগাবে না, প্লাস হলো আমরা পূর্ণতাও পাবো না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে আসলে বৈষম্য বলতে আমরা যেটা বুঝি আর কি, সেটা হলো যে নারীদের কিছু অধিকার মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এবং ইসলামে একদম পূর্ণভাবে আর কি সেটা একদম বিশ্লেষণ আকারেই হোক বা কোরআন এবং হাদিসের মাধ্যমে হোক আমরা পেয়ে যাই যে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদেরকে যে কি অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা আমরা কিন্তু জানতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। এখানে কিন্তু কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাহর দেয়া অধিকার। কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য জায়গায় আমরা তো এই জিনিসটা ফলো করছি না, যার ফলে আমাদের যে সুযোগ সুবিধা বা অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা তো পাচ্ছিই না। সামাজিকভাবেও কিন্তু আমাদেরকে আবার কিছু অধিকার দিয়ে দেওয়া হয়েছে, আবার পারিবারিকভাবেও কিন্তু নারীদের জন্য কিছু অধিকার দিয়ে দেওয়া আছে, আইনগতভাবেও কিন্তু কিছু অধিকার আমরা পাই যেগুলো স্পেশালি নারীদের জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোর ইমপ্লিমেন্ট আমাদের দেশে হচ্ছে না, মানে এটা ঠিকমতো প্রয়োগ হচ্ছে না এবং এটা আমরা এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। প্রথম যে একটা পরিসংখ্যান আমি বলবো যে লেটেস্ট পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে নারী শ্রমশক্তি যে অংশগ্রহণ করছে তার মধ্যে 37 থেকে 40%, যেটা পুরুষের তুলনায় অত্যন্ত কম। অর্থাৎ দুজনেই কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে এই পরিমাণটা নারীদের অংশগ্রহণের পরিমাণটা মাত্র 37 থেকে 40%। তারপর অন্তত 50 বা 60% হলেও কিন্তু মানে বোঝা যাচ্ছে যে তারা ভালোভাবে দেশের উন্নয়নে সাহায্য করছে, কিন্তু এটা পার্সেন্টেজ আমি যেটা বললাম মাত্র 37 থেকে 40%।
আমি আবার একটু এখানে গবেষণা বলছে বলি যে তাহলে ব্যাপারটা কি এরকম যে সব নারীকেই বাইরে এসে কাজ করতে না, হবে? তা না, অবশ্যই না। আচ্ছা। যার প্রয়োজন, আমি প্রথমেই বলবো যে ইসলাম মায়েদেরকে বা নারীদেরকে ঘরে থাকার ব্যাপারে বেশি প্রায়োরিটি দিয়েছেন, বেশি। কিন্তু এখন যেই বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একজনের আয়ে অনেক সময় একজনের উপার্জনে সংসার চালানোটা কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ম্যানেজ করে তার নিরাপত্তা, পর্দা, অনেক কিছু ম্যানেজ করেই তারপর সে যদি কাজ করতে চায় অবশ্যই তার কাজ করা উচিত। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিন্তু আমরা দেখেছি যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। আজকে কিন্তু আমরা কোনো এরকম নারী ব্যবসায়ী নাম করা আমাদের দেশে কিন্তু দেখি না, যে নারী ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় প্রতিষ্ঠানের মালিক বা সিইও, তো এরকম তো খুব কমই দেখি। তো সেজন্য ইসলাম কিন্তু এখানে কোনো বাধা না যে সব মহিলাদেরকে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। যার যার, আমি যেটা বললাম যে যদি উপার্জনের দরকার হয় তাহলে সে বাইরে যাবে, তা না হলে তার যে প্রতিষ্ঠান, একজন নারীর কিন্তু মূল প্রতিষ্ঠান কিন্তু তার সংসার, তার ঘর, সেখানে কিন্তু তার অনেক দায়িত্ব, এবং সেই দায়িত্বগুলো যদি সে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে কিন্তু সেটা সবচেয়ে বেশি ভালো। কিন্তু ওই যেটা বললাম বর্তমান প্রেক্ষাপটে এটা তো সম্ভব হচ্ছে না। তবে যদি আমরা ওই সেরকম পরিবেশ তৈরি করতে পারি তাহলে অবশ্যই নারীরা বাইরে কাজ করলে দেশেরও উন্নয়ন হবে, একটা পরিবারেরও উন্নয়ন হবে। আরেকটি গবেষণায় আমি একটু বলি, আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে যে একই পদে নারীরা পুরুষের তুলনায় 20 থেকে 30% কম আয় করেন। আয়ের একটা বৈষম্য আমাদের দেশে রয়েছে, যেটা হলো যে সেম পদে আছে, পুরুষও আছে, নারীও আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষের বেতনের চাইতে মেয়েদের বেতনটা 20 থেকে 30% কম। এগুলো কিন্তু গবেষণালব্ধ পরিসংখ্যান আর কি। তো এই জন্য এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোন পর্যায়ে আছি। সেটি আসলে দেখা যায় যে একদম যারা খুব অল্প আয়ে কাজ করছেন, নিম্ন আয়ের যে প্রেক্ষিতটি রয়েছে, বাস্তবতা রয়েছে, ওটার দিকে তাকালেই কিন্তু দেখা যায় যে একই কাজ করছেন, হাড় ভাঙা পরিশ্রম তারা করছেন, কিন্তু সেখানে একেবারে ডিরেক্টলি জানা যায়, কারণ ওনারা কাইন্ড অফ যে ডেইলি বেসিসে ওনারা তাদের মজুরিটা পাচ্ছেন, এবং সেই মজুরির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একজন পুরুষের চাইতে একজন মহিলার মজুরি হয়তো বা অনেক কম হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার আছে এখানে, বৈষম্য আরেকভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে এখানে উচ্চ পদে সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে নারীর উপস্থিতি একেবারেই কম, অপ্রতুল। আমাদের এখানে আপনি দেখবেন যে একটু আপার লেভেলে যারা আছেন সেক্ষেত্রে নারীদের ভূমিকা খুবই কম, তারা সিদ্ধান্ত নিতে পারেন না। যেহেতু আমাদের এখনও পুরুষতান্ত্রিক বলা যায় আর কি, পুরোপুরি না হলেও আমরা আল্লাহর রহমতে কিছুটা নারীরা এখন স্বাধীনতা ভোগ করছে বর্তমান সময়ে। তো সেই ক্ষেত্রে তারপরেও দেখা যাচ্ছে যে এটা খুবই অপ্রতুল, অর্থাৎ উপরের লেভেলে আমাদের নারীর অংশগ্রহণও কম এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক কম। আরেকটা পয়েন্ট আছে, আমরা আরেকটি এখানে একটু জেনে নেই যে বৈষম্য হচ্ছে, এটির কারণ কি? এটা কারণ আমি বলছি, দুইটা পয়েন্ট বলি যে আমাদের প্রেক্ষাপটে যেটা বৈষম্যের কারণে অনেক নারী আপনার মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে পিছিয়ে আছে। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেখা যাচ্ছে যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা তার আছে সেই তুলনায় কিন্তু তারা কর্মক্ষেত্রে পিছিয়ে আছে, অর্থাৎ সেই তুলনায় তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। একদম, হ্যাঁ। আরেকটি পয়েন্ট আছে, সেটা হলো যে আমাদের দেশে কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য নারীদের কোনো কোটা নেই, আলাদা কোনো কোটা নেই, যে নির্দিষ্ট কোনো কোটা নেই যে এই প্রতিষ্ঠানে বা এই কর্মক্ষেত্রে বা আপনি বিসিএস ক্যাডারও যদি বলেন তাহলে সেক্ষেত্রেও সরকারি যেটা আমি বলছি, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের নারীদের জন্য কিন্তু আলাদা কোটা নেই। যদি কোটাটা থাকতো তাহলে কমপক্ষে অত % নারী কিন্তু এই কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারত। কিন্তু এখানে একটি পার্টিনেন্ট কোয়েশ্চেন চলেই আসে, যেটি আমার মনে মাত্র এলো, যে আমরা তো আবার মেধাভিত্তিক একটি সমাজ গঠনের কথাও চিন্তা করছি। তাহলে যদি কম জরুরি আমাদের, জি, তো সেই ক্ষেত্রে যদি আপনি যে কোটার কথা বললেন, সেখানে যদি মেধা কম হয়ে যদি কেউ চলে আসেন কর্মক্ষেত্রে, সেটি কি আবার আমাদেরকে একটা ডাউনহিল পজিশনে নিয়ে যাচ্ছে না? আলহামদুলিল্লাহ আমাদের তো এই জিনিসটা এখন কোটাতে উঠেই গেছে। আপনি জানেন যে লাস্ট সিদ্ধান্ত অনুযায়ী মোটামুটি কোটা কিন্তু এখন আর ওইভাবে তবে সুনিশ্চিত
নিশ্চিত করা দরকার যে যার মেধা রয়েছে, যিনি সমপরিমাণ, অনেক সময় তার চেয়ে আরেকজনের চাইতে উনি অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি মেধা, পরিশ্রম এবং সময় ব্যয় করছেন, তাকে সেই উপযুক্ত পারিশ্রমিক বা রেমিউনারেশন দেয়া নিশ্চিত করা প্রয়োজন। এবং সেই সাথে আবার তার মেধাকে মূল্যায়ন করে যেই সম্মানজনক বা সম্মান তাকে দেয়া প্রয়োজন, তার কথা, তার চালচলন সব কিছুকে সম্মান প্রদর্শন করা প্রয়োজন, সেটি বোধহয় আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। এটা ইনশাআল্লাহ তো হবে, আমাদের কারণ একজন টেলিফোনে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আচ্ছা আপা আমি ঢাকা থেকে বলছি। আমি আসসালামু বলছিলাম যে আলাইকুম, আমি শুনতে ওয়ালাইকুম পাচ্ছি আসসালাম। না। আচ্ছা আমি বলছি, জি জি হ্যালো পাচ্ছি, হ্যালো আমার কথা কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি আপনি বলুন ভাই। হ্যাঁ, আমি বলছিলাম যে মহিলারা পুলিশের চাকরি করতে পারবে কি পারবে না ইসলামিক দৃষ্টিতে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে মহিলারা সিনেমাতে কিভাবে অভিনয় করবে এটি ইসলামিক দৃষ্টিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নটি, দুটো প্রশ্নই আমরা ইনশাআল্লাহ তাআলা এখনই অ্যাড্রেস করছি, আপনি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। অবশ্যই পুলিশের চাকরিতে তো মেয়েদের থাকাটা জরুরি এই কারণে, কারণ মেয়েদের সার্চ করার ক্ষেত্রে এটা তো পুরুষরা করবে না, তো অবশ্যই মেয়েদের একটা অংশ পুলিশে চাকরি করবে। তার কারণ হলো যে যেহেতু মেয়েদেরকেও তো সার্চ করতে হয়, আমরা জানি এয়ারপোর্ট, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদের ঢোকার ক্ষেত্রে আলাদা জায়গা এবং আলাদা মেয়ে পুলিশ থাকে, তো সেগুলোর জন্য তো অবশ্যই মেয়ে পুলিশের ওখানে চাকরি করতে হবে। তবে এখানে একটু ড্রেস কোডটা অবশ্যই যাতে তার শরীরটা ঢাকা থাকে, একটু ঢিলে ঢালা হয় পোশাকটা, কারণ এখন তো মানে এখন কিন্তু হেজাব পরেও পুলিশরা কাজ করছেন, মহিলারা কাজ করছেন আমি দেখেছি। তো ইসলাম অনুযায়ী এখানে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, তার পরিবেশ অনুযায়ী সে অবশ্যই কাজ করবে, কারণ মেয়ে পুলিশের দরকার আছে। আর দ্বিতীয় যেটা সিনেমায় অভিনয়, হ্যাঁ এখন যদি এরকম হয় যে মায়ের চরিত্র বা অন্য কোনো চরিত্রের ক্ষেত্রে মানে মহিলাদের অভিনয় করা জরুরি, তাহলে জরুরি ওই জায়গাটাতে সে পর্দা করে সামান্য কিছু অংশ অভিনয় করতে পারে। তবে নায়িকা এগুলো তো ইসলাম অবশ্যই পারমিশন দেয় না, অনুমতি দেয় না। এক্ষেত্রে মেয়েদেরকে চেহারা প্রদর্শন করা বা দেহ প্রদর্শন করা, এটা আসলে ইসলাম অনুমতি দেয় না। এখানে আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে প্রথমের যেটি ছিল যে পুলিশের চাকরি, সেটি এই যে বিশেষ ক্ষেত্রে ইটস নট লাইক যে একদম ওপেন এয়ারে গিয়ে ওনারা যেটি কষ্টসাধ্য হতো বটে সেটি তো মহিলাদেরকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কষ্টের জীবন আসলে দেননি, তিনি বরঞ্চ যত কষ্ট থেকে মেয়েদেরকে সুরক্ষিত রেখেছেন এবং আইন করে বলা হয়েছে যে ওনারা আসলে একটি ঝিনুকের মাঝে যেমন মুক্ত, যেমন সুন্দরভাবে সুরক্ষিত থাকেন, তারা আসলে তেমনই প্রয়োজনীয় এবং তেমনই দামি। তারা একজন মহিলার মর্যাদা হচ্ছে তিনি অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। তিনি তো আসলে রোদ বৃষ্টিতে ভিজে এরকম কোনো কিছু ইসলাম বাধ্য করেননি, করে না। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটি একেবারে সুপ্রতিষ্ঠিত যে ওনারা আসলে খুব, যদি আমি খুব সহজ বাংলায় বলি, যে ওনারা আরাম আয়েশের মধ্যেই ওনাদেরকে রাখা প্রয়োজন, এভাবেই করা হয়েছে ওনাদেরকে, ওনাদের এই অধিকার দেয়া রয়েছে। ওনারা কিছু না করলেও ওনারা সম্মানিত এবং ওনারা ঘরে বসে থাকলেও তারা অনেক অনেক সম্মানিত। আর দ্বিতীয় যেটি ছিল যে মুভিতে বা আপনি একদম সরাসরি সেটা জানিয়েছেন যে শরীয়ত সম্মত এটি নয়। হ্যাঁ, তো এটি ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে যে আসলে আমি কি করতে চাইছি, কেন করতে চাইছি। তো আপনি কেন করতে চাইছেন? যে ইরানের কিছু চলচ্চিত্র রয়েছে যেখানে আসলে আমরা দেখি যে একদমই পর্দা করি, হয়তো মায়ের ভূমিকায় সামান্য একটু রোল, সেটা হচ্ছে পুরোই শিক্ষামূলক, যেটিকে বলা হয় যদি একদম শিক্ষামূলক, ওখানে অন্য এন্টারটেইনমেন্টের জন্য একজন ভদ্র মহিলাকে আসলে কতটা ঠেলে দেওয়া যায় সেটি আমাদের আমরা মোটামুটি সবাই বুঝি, ইসলাম এটিকে এটা অ্যালাউ করে না। জি, আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে আর দুই একটা পয়েন্ট বলি যে এখানে নারীদের জন্য নিরাপদ কোনো কর্মক্ষেত্র এই দেশে তেমন তৈরি হয়নি। আপনি একটু দেখবেন যে আলাদা করে নারীদের জন্য যে জায়গাটা শুধুমাত্র নারীরাই কাজ করবেন, এরকম ধরনের কোনো কর্মক্ষেত্র কিন্তু আমাদের দেশে আসলে ওইভাবে তৈরি হয়নি। এটা একটা বৈষম্যই আমরা বলতে পারি, কারণ নারীরা কমফোর্টলি কাজ করবে, একদম নিশ্চিন্তে মনে, তাদেরকে কেউ অ্যাভয়েড করবে না, বা তাদের সে একটু জড়তা ভেঙে
একটু আরাম নিজের করে মতো কাজ করবে, করে। নিজের মতো করে, রাইট। তো এরকম করে কাজ করবে, সেই ধরনের কর্মক্ষেত্র কিন্তু আমাদের দেশে তৈরি করা হয়নি। আরেকটি কারণ হলো আইনগত কোনো সুবিধাও এদেশে কোনো প্রতিষ্ঠানে নারীদের ক্ষেত্রে তৈরি করা সম্ভব হয়নি। স্পেশালি যে নারীদের জন্য যে আইনগুলো করা উচিত ছিল, মানে যেগুলো তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে আমাদের সমাজে, যাতে ওই আইনগুলো প্রয়োগ করার মাধ্যমে নারীরা নিরাপদ বোধ করবে, সেই ধরনের আইনও কিন্তু আমাদের দেশে ওইভাবে তৈরি হয়নি। আরেকটা পয়েন্ট আছে যে এদেশে প্রায় অর্ধেক নারী জনসংখ্যা থাকা সত্ত্বেও এখানে তাদেরকে নিয়ে রাষ্ট্রের কোনো পরিকল্পনাও নেই। এটাও খুব দুঃখজনক যে আমাদের দেশের অর্ধেক সংখ্যক নারী, তাহলে জনসংখ্যার অর্ধেক শক্তি কিন্তু নারীদের ভিতরে, আর অর্ধেক হলো পুরুষ। তো সেখানে নারীদের জন্য অবশ্যই কিছু করণীয় ছিল। অনেক দেশে কিন্তু আপনি দেখবেন যে নারীদের হারটা, মানে নারী জনগণের হার 30%, 40% এরকম, কিন্তু আমাদের দেশে কিন্তু 50%-এর বেশি। অনেকে বলেন নারীরাই বেশি আমাদের দেশে। তো এত বড় একটা জনশক্তির জন্য রাষ্ট্রের কোনো আমাদের পরিকল্পনায়, দেশের কোনো পরিকল্পনা আমাদের দেশে আমরা দেখতে পাই না। তো এইগুলো সব কিছুই হলো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এগুলো আসলে বৈষম্যমূলক। আচ্ছা, আপনি একটি শব্দ ইউজ করেছেন, অ্যাবিউজ, খুব সম্ভবত, রাইট? তো এই যে অ্যাবিউজের কথাটা আমি বলি যে খুব উচ্চশিক্ষিত নারী, যিনি হয়তোবা, আমি একটি উদাহরণ দিচ্ছি, একদম ইউনিভার্সিটি লেভেলে তিনি প্রফেসর, তিনি কাজ করছেন, এগুলো আশেপাশে দেখা যায়। তারপরেও দেখা যায় যে তাকে সেই মূল্যায়ন করা হচ্ছে না, তাকে অন্যান্যরা সবাই মিলে, যে ভার্বাল অ্যাবিউজ বলে একটা জিনিস আছে, সেটি খুব বেশি হয়, এবং যেটি বুলি করা হয় এটি হয়ে থাকে। এবং সবসময় তার কর্মদক্ষতাকে কি করে একটু নড়িয়ে দেওয়া যায়, মানে এটিকে এমন একটি শুধুমাত্র কথা দিয়ে, কথার বাক্যবাণে, বা সবাই একটি মিটিংয়ে বসছেন, সেখানে এমনভাবে তাকে ট্রিট করা হলো যে তিনি একেবারে চুপ হয়ে যান, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতাতে তিনি অন্য সবাইকে হয়তো ছাড়িয়ে গিয়েছেন। তার কর্মদক্ষতায় তিনি সবাই, তার মেধাতে, তার কি বলবো, প্রজ্ঞাতে তিনি হয়তো সবাইকে ছাড়িয়ে যান, কিন্তু ওটি মূল্যায়ন না করে, তার অবদানকে মূল্যায়ন না করে, ছোট্ট একটি পয়েন্ট নিয়ে হয়তো সবার সামনে তাকে এমনভাবে কথা বলা হয় যেটি অপদস্থ করার পর্যায়ে চলে যায়। এটি কিন্তু একটি বড় ধরনের অ্যাবিউজ। যে সবসময় শারীরিকভাবে অ্যাবিউজ হয় তা নয়, এটি একজন মানুষকে একেবারে দেখা যায় যে সাইকোলজিস্টের কাছেই তাকে চলে যেতে হয়। এটি কিন্তু খুব বেশি আছে। অ্যাবিউজের কারণে অনেক সময় ডিপ্রেশনে চলে যেতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে তার মনটা ভেঙে গেলে সে উৎসাহ হারিয়ে ফেলতে পারে, কাজ করার উৎসাহ হারিয়ে ফেলতে পারে। জি, আবার আমি যেমন কেস স্টাডিও দেখেছি যে এরকম খুবই তিনি তার স্বক্ষেত্রে একেবারে টপ মোস্টে আছেন, তারপরেও দেখা যায় যে তার কলিগ কখনো কখনো তাকে পার্সোনাল অ্যাটাক এত বেশি করেন, বা এমন কথা বলেন যেগুলো খুব খারাপ ধরনের অ্যাবিউসে চলে যায়। তিনি কাউকে বলতেও পারেন না কোথাও। আমাদের অভিযোগ করার জায়গা কিন্তু কম, কারণ প্রতিকার হবে না এরকম একটি ধারণা থেকে ভদ্রমহিলারা কিন্তু অভিযোগ করতেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। জি, তারা অভিযোগ হয়তো আছে যে হ্যাঁ একটা অভিযোগ সেল রয়েছে, কিন্তু আসলে অভিযোগ সেল কতটুকু কাজ করবে নির্মোহভাবে, বৈষম্য না করে, সত্য উদ্ঘাটন করে কি পদক্ষেপ নেবে? কারণ এখানে আসলে দেখা যায় যে বেশিরভাগই পুরুষের স্বার্থ যেহেতু জড়িত থাকে, আর তদন্তকারীর মধ্যে যদি পুরুষই থাকে, তাহলে অবশ্যই আমরা দেখি আর কি বেশিরভাগ ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করেন যাতে এই জায়গাটায় মানে না হয়, এটা সামনে না এগোতে পারে। আবার এখানে আমি একদম দেখেছি যে যদি ওখানে মহিলা তদন্তকারীও থাকেন, তিনিও দেখা যান যে তার সহকর্মীর দিকে না ঝুঁকে, সত্যের দিকে না ঝুঁকে, উনি হয়তো তার কোনো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেখা যায় যে অনেক সময় এটা আমাদের দেশে অহরহ ঘটছে। আমি তাই এই কর্মক্ষেত্রে যে বৈষম্যের ধরনগুলো কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। যে প্রথম হলো যে অনেক নিয়োগ বিজ্ঞপ্তিতে সরাসরি বা পরোক্ষভাবে পুরুষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ যখন আপনি মানে প্রথম শুরুতেই আপনি দেখা যাচ্ছে নিয়োগ দিচ্ছেন, সেখানে আপনি 2 জন মহিলা নিতে পারতেন, কিন্তু সেখানে আপনি পুরুষ একজন বেশি নিয়ে একজন মহিলাকে মানে আপনি অফ করে দিচ্ছেন। কারণ আপনাদের মানে মনের ভিতর একটা ধারণা এসে যায় যে আমার মনে হয় নারীদের চাইতে এই পুরুষ বেশি কাজ করতে পারবে, কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে ঠিক উল্টোটা হয়। নারীরা যেই সব পোস্টে থাকে আমরা দেখে থাকি যে সাধারণত তারা দুর্নীতিতে কম জড়ায় এবং তারা খুব সিনসিয়ারলি কিন্তু কাজ করে। হ্যাঁ, তো এই জন্যে নারীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া উচিত, কিন্তু এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে যে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যখন নিয়োগ দেয় তখন এই পুরুষের মানে নারীর জায়গায় পুরুষও তারা নিতে বেশি পছন্দ করছে। আরেকটি পয়েন্ট আছে, সেটা হলো যে নারী কাজ সামলাতে পারবে না এরকম মনোভাব এখন সমস্ত প্রতিষ্ঠানেই প্রায় মানে ছড়িয়ে গেছে, যে আমাদের যোগ্যতাকে, নারীদের যোগ্যতাকে মূল্যায়ন করা হচ্ছে না সঠিকভাবে।
এরপর আছে হলো বেতন বৈষম্য, একই যোগ্যতা এবং কাজের পরিমাণ থাকা সত্ত্বেও নারীরা কম বেতন পায়, এটা যেটা আগেই উল্লেখ করলাম বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আর এটা বললাম যে এই যে কর্মক্ষেত্রে বৈষম্যের যে কারণগুলো কি কি, এইভাবেই কিন্তু বৈষম্যগুলো তৈরি হচ্ছে। কারণ একই পোস্টে যেটা বললাম যে পুরুষও কাজ করছেন, মহিলাও কিন্তু তার বেতন কম। আচ্ছা, আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরে এসে আবার এই আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ইসলামী জিজ্ঞাসা আপনারা দেখছেন 21 টেলিভিশনে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আমরা ফিরে এসেছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা দেখছেন 21 টেলিভিশন এবং আপনাদের সাথে অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি সালমা আইনি, আর আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন কামরুন নাহার সীমা। আমাদের আজকের বিষয়ে অত্যন্ত ইন্টারেস্টিং আমি বলবো একটি বিষয়, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে নারী এবং বৈষম্য। আমরা বৈষম্য নিয়ে আলোচনা করছিলাম। ছোট্ট একটি কথা মনে পড়ে গেল, সেটি হলো অনেক সময় কর্মক্ষেত্রে দেখা যায় একজন নারীকে বা একজন ভদ্রমহিলাকে যিনি অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছেন, তাকে যখন কোনো শব্দ দিয়ে অ্যাবিউজ করা হয়, যেমন আমরা অনেক সময় অনেক শব্দ ইউজ করি যেগুলো কিনা একজন ভদ্রমহিলাকে ছোট করে দেখা হয়, এমন শব্দ যেটি বাংলা ভাষায় রয়েছে, শব্দটি আমি এখন এই মুহূর্তে বলছি না। তো সেই ধরনের শব্দ কিন্তু যে নিচু বোঝাতে এই ধরনের শব্দ ইউজ করা হয়, সেটিও কিন্তু অনেক সময় কর্মক্ষেত্রে যখন খুব উঁচু কাউকে করা হয়, তিনি ভদ্রতার খাতিরে চুপ হয়ে যান, কেননা তিনি ঠিক ওই ভাষায় প্রতিউত্তর দিতেও পারেন না। এটি একটি বড় ধরনের বৈষম্য, কেননা অপরপক্ষ যিনি এই কথাটি বলেন বা এভাবে অ্যাড্রেস করেন বা অন্যদের সামনে এই ধরনের কথা বলেন, যোগ করে হোক বা সিরিয়াসলি হোক, তখন কিন্তু ওই ভদ্রমহিলা শাই ফিল করেন, তিনি অপদস্থ ফিল করেন এবং একেবারে চুপ হয়ে যান, কেননা তিনি ওই পর্যায়ে নিজেকে নিতে পছন্দ করেন না। আপা, আমরা কথা বলছিলাম বৈষম্যের ধরনগুলো কি কি, তা আমরা এটি একটু কন্টিনিউ করি। এই ধরনগুলো যেরকম, তার মধ্যে যে কয়েকটা পয়েন্ট বললাম, আরও কয়েকটা পয়েন্ট বলি যে এই বিষয়গুলো আমরা দেখি যে আঞ্চলিক পর্যায়ে এই বৈষম্য আরও প্রকট। অর্থাৎ শহর ভিত্তিক কর্মক্ষেত্রে যে ধরনের বৈষম্য করা হয়, তার চাইতে মানে শহরের বাইরে যারা থাকেন, যেসব নারীরা থাকেন বা কর্মক্ষেত্রে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য আরও অনেক বেশি। মানে তাদের তো আরও দেখার কেউ নেই এবং বাইরের দিকে অ্যালাউই করে না। বাইরের দিকে আসলে আমরা দেখছি শহরের বাইরে মফস্বল শহরগুলোতে সাধারণত নারীদের কাজ করাটাই অ্যালাউ করে না, কিন্তু সেখানে যারা কাজ করছেন হয়তো বাধ্য হয়ে করছেন বা হয়তো তার মেধার প্রয়োগ করছেন, তো এই ধরনের জায়গাগুলোতে আমি দেখি যে এই বৈষম্যগুলো আরও বেশি প্রকট। এরপর একটা রয়েছে যে পদোন্নতিতে বাধা, এটাকে বলা হয় গ্লাস সিলিং, অর্থাৎ একটা অদৃশ্য দেয়াল, যেটা আমাদের দেশে মানে বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের ক্ষেত্রে হয়, যে কিসের জন্য যে তার মানে পদোন্নতি হচ্ছে না এটা কেউ বুঝছে না, বা যে কাজ করছে সেও যায় না, অনেক চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তাকে উপর উঠতে দিচ্ছে না, মানে তার পদোন্নতির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে। এরপরে হলো যে কর্ম পরিবেশ, আমরা যেই কারণগুলো দেখতে পাই, ধরনগুলো দেখতে পাই, কর্ম পরিবেশ, সেখানে আপনি কিছুটা বললেন যে যৌন হয়রানি, এটা কিন্তু মারাত্মক। বিভিন্ন প্রতিষ্ঠানে এই নারীদের ক্ষেত্রে এটাকে আমরা বৈষম্যই ধরবো, কারণ নারীদের সেফটি যদি নারীদের অধিকার অনুযায়ী না পায়, তাহলে কিন্তু সেটাই তার জন্য বৈষম্য করা হচ্ছে। তো সেক্ষেত্রে যৌন হয়রানি একটা আছে, অবমাননাকর মন্তব্য, যেগুলো আপনি আগেই উল্লেখ করলেন, নিরাপত্তার ঘাটতি, এটা এখনও অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে যে নিরাপদ অভিযোগ ব্যবস্থা না থাকায় অনেক নারী চুপচাপ সেটা সহ্য করছেন। আপনি বললেন যে অভিযোগ করার পরও দেখা যাচ্ছে সেটার কোনো প্রতিকার নেই, না কোনো প্রতিকার নেই, অনেক সময় এটার উল্টো প্রভাব পড়ে, যিনি কথা বলেছে তাকেই আরো আঙুলি তুলে আরো অনেক 10 দিক থেকে তাকে আটকে ফেলা হয়, থেকে বেরিয়ে করে দেওয়া হয় একদম, বা এমন একটি অবস্থা তৈরি করা হয় যে তিনি আর মানে উনি কর্মক্ষেত্রে যেতেই ভয় পান। রাইট। তাহলে কতটা বেশি চাপের মধ্যে আমাদের নারীরা এই দেশে রয়েছেন। এরপরে আছে যে মাতৃত্বকালীন সুবিধা, এটা কিন্তু আমাদের দেশে, অনেক দেশে আছে যে প্রায় 1 বছর পর্যন্ত মাতৃত্বকালীন
ছুটি আছে, অনেক জায়গায় 6 মাস পর্যন্ত আছে। খুব মানে সেফলি তারা কিন্তু কাজ করছেন বাইরে, এবং এই মাতৃত্বকালীন ছুটি যখন তারা কাটায় তখন তারা নিরাপদে তাদের বাচ্চার দেখাশোনা 6 মাস পর্যন্ত করতে পারেন। অ্যাটলিস্ট একটা বাচ্চা 6 মাস পর্যন্ত একদম মায়ের টাচে থাকতে হবে, যেহেতু সে ঘন ঘন তখন বুকের দুধ খায়। আর এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই মাত্র 3 মাস, এটা আসলে ধরেন বাচ্চা হওয়ার আগে 1 মাস পর্যন্ত কিন্তু তার মুভমেন্টও অনেক সমস্যা হয়, তার অনেক কষ্ট হয় খাওয়া দাওয়া, সেক্ষেত্রে সে কর্মক্ষেত্রে আসবে কিভাবে? তাহলে ওই 1 মাস ওখানে পেলো, মানে যেটা একদম লাস্ট স্টেজে, যেটা তার জন্য অনেক রিস্কি, বিপজ্জনক। কিন্তু আপনি একে যদি আরও একটু আগে না ছুটি দেন, সেই যে কর্মক্ষেত্রে আসা যাওয়া করবে যে কোনো ধরনের রিস্কের মধ্যে কিন্তু সে পড়ে যেতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু তার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অ্যালাউ করছে না। আর বাচ্চা হওয়ার পরে মাত্র 2 মাস, তো 2 মাসের একটা শিশু বাচ্চা, সে তো মনে করেন তাকে রেখে কর্মক্ষেত্রে যাওয়া এটা একটা মায়ের জন্য অনেক কষ্টকর। কিন্তু মানুষ চাকরির খাতিরে, যেহেতু তার এই চাকরিটা চলে গেলে তার সংসারের সমস্যা হবে, এই জন্যে তারা যেভাবে হোক তারা কষ্টে এই কাজগুলো করে যাচ্ছেন। তো এটা আমাদের দেশে একটা বিরাট বৈষম্য করা হচ্ছে, এটা নারীদের অধিকার ছিল। আরেকটি হচ্ছে যে অনেক সময় অনেক অনৈতিক প্রস্তাব করা হয়, এটি একদম নিচু থেকে, মানে নিচু বলতে আমি বোঝাচ্ছি ছোট কাজ যারা করছেন, নিম্ন আয়ের কাজ করছেন, তাদের থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়েও কিন্তু আকারে ইঙ্গিতে সরাসরি একদম অদৃশ্য যে নানা ধরনের হয়রানি আর কি করা হচ্ছে। এই হয়রানিতেও কিন্তু একজন নারী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। তিনি তার আউটপুট দেবেন কোত্থেকে যদি তার পরিবেশটি এরকম একটি অসহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আবার দেখা যাচ্ছে যে বসদেরকে খুশি রাখার জন্য একটা মহিলা, তাকে ফ্ল্যাটারি করতে হচ্ছে, সে চাচ্ছে না বা জানে যে এটা খারাপ, তারপরেও কিন্তু তাকে এটা বাধ্য হয়ে করতে হচ্ছে। হ্যাঁ, তো তারা যেই নির্দেশ দিচ্ছে, যেরকম পোশাক পরতে বলছে, যেরকম মানে যেরকমভাবে কাজ করতে বলছে, বা যেই ধরনের মিটিংয়ে তাকে অ্যাটেন্ড করানো হচ্ছে বা পার্টিতে নিয়ে যাওয়া হচ্ছে, তো এগুলোও কিন্তু আসলে এক ধরনের মানে কি বলবো, এই ধরনের এক ধরনের অত্যাচারই বলি আমি মনে করি। কারণ এটাও একটা অত্যাচার, অত্যাচার, এবং এটাও কিন্তু এক ধরনের বৈষম্য। তার কাজের বাইরে, যেটি তার ডেজিগনেটেড যে কাজগুলো রয়েছে, তার বাইরে যে কোনো ধরনের কথা বলা বা যে কোনো ধরনের ব্যবহার এবং তাকে একটি অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেওয়া, এই সবই হচ্ছে অত্যাচারেরই অংশ। জি, রাইট। আর আরেকটা বিষয় আছে যে অনেক নারী দেখা যাচ্ছে সন্তান হওয়ার পর তখন চাকরি হারিয়ে ফেলেন। ওই তখন উপর লেভেল থেকে বলা হয় তোমার এখন বাচ্চা হয়ে গেছে, তুমি এখন ঠিকমতো আসতে পারবে না, তো তুমি আপাতত মানে তোমার চাকরি শেষ। তো এতে কি হয়, একটা মহিলার ক্যারিয়ারে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। ছুটিতে থাকা আর একটা হলো যে আপনার জবই চলে গেল। তো একটা মেয়ের ক্ষেত্রে এটা কিন্তু করা হয়, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা উচিত ছিল বা উচিত যে এই সাপোর্টটা অন্তত যেই প্রতিষ্ঠানে সে কাজ করে সেখানে যাতে সে এই সাপোর্টটা দিতে পারে। মোটামুটি আমাদের এই ধরনগুলা এই টাইপেরই হয়ে থাকে আর কি। তারপরে আরেকটি এই প্রসঙ্গত মনে পড়ে গেল যে অনেক সময় আমি আগেই উল্লেখ করেছি, এটা আমি একটু জোর দিচ্ছি এই অংশটিতে, যে আমরা আসলে যারা নিম্ন আয়ে রয়েছেন তাদের অধিকার সচেতন করার জন্য অনেক রকমের অনেক পদক্ষেপ নেওয়া যায়। আমি এই বিষয়ে একটু আলোকপাত করব। একজন দর্শক রয়েছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ভাই। আপু জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইকরামুল হক, পাবনা গাইবান্ধা থেকে বলতেছি। জি ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই। জি জি, প্লিজ প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসি আছে না, আয়াতুল কুরসির ফজিলত কি কি একটু জানতে চাই আমি। আয়াতুল কুরসির ফজিলত কি কি? জি, কি ফজিলত একটু জানতে চাই। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আয়াতুল কুরসিতে আসলে অনেক ফজিলত। আপনি যদি বাইরে বের হওয়ার সময় যদি আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা 3 বার পড়েন, তার সাথে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে হাদিসে রয়েছে যে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনভাবে ফেরেশতাদেরকে দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া হয় যে শয়তান তখন অন্যান্য তার যে সঙ্গী তাদেরকে বলে থাকেন যে এই লোকের পিছনে আর লেগে কোনো লাভ নেই, তার কারণ হলো এই লোকের নিরাপত্তা এখন সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে।
এটা হলো আয়াতুল কুরসির একটা ফজিলত। আর একটা ফজিলত হলো আপনি যদি ঘুমানোর পূর্বে আপনি যদি আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমাতে যান, তাহলে ওই আয়াতুল কুরসির কারণে একজন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দেবে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে বাঁচাবে, খারাপ স্বপ্ন থেকে বাঁচাবে। হ্যাঁ, তো আরেকটা ফজিলত হলো যে আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আয়াতুল কুরসি বারবার করে পাঠ করি বিপদ আপদের সময়, তখন আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন এবং এটা মনকে খুব শান্ত করে দেয়, খুব শান্ত করে দেয়, শান্ত করে যায়। জি, আমি যেটুকু আগে বলছিলাম যে এমনও দেখা গিয়েছে যে আমরা ওই যে যারা নিম্ন আয়ের রয়েছেন তাদের জন্য অনেক সংস্থা রয়েছেন যারা অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু যারা উচ্চ পর্যায়ে রয়েছেন এনাদের অধিকার নিয়ে আসলে কথা খুব একটা বলতে শোনা যায় না। আপনি খেয়াল করে দেখবেন যে আমি আয়াতুল কুরসির আরেকটা আসলে মূল ইম্পর্টেন্ট একটা জিনিস বাদ পড়ে গেছে, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে দেখা যাচ্ছে যে হাদিসে এসেছে যে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, এইটাই হলো আসলে আয়াতুল কুরসির মূল আসলে ফজিলত। দুঃখিত, আমি এটা বলতে ভুলে গেলাম। তো এটাই আসলে বেশি বেশি করে আমল করা উচিত যে কোনো ফরজ নামাজের পরে যাতে আয়াতুল কুরসি পাঠ করা থেকে বিরত না থাকেন, এবং সেই সাথে সমস্ত ফরজগুলো আদায় করতে হবে হ্যাঁ, অবশ্যই। সুন্দরভাবে, এবং যা কিছু আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে সচেষ্ট হতে হবে। তবেই আমাদের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন বলে আমরা আশা রাখতে পারি। তো যেটি বলছিলাম যে আসলে যারা উঁচু পর্যায়ে রয়েছেন, যারা সমাজে প্রতিষ্ঠিত, তাদের ব্যাপারে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা এটি আসলে খুব একটা বোধহয় কারণ হাইলাইট করা হয় না। তারা কিন্তু অনেক বেশি, অনেক সময়, এবং তারা যদি একটি কথা বলতেই হয় যে সেটি যে কোনো ধর্মের যিনি হন না কেন তিনি ধর্মকে মেনে চলার চেষ্টা করেন, তাহলেও দেখা যায় যে অনেক সময় অনেক রকমের বাধাগ্রস্ত হন। এটি কিন্তু প্রচুর পরিসংখ্যানে পাওয়া যায়, দেখা যাচ্ছে। তো এই ব্যাপারগুলো খুব সচেতন হওয়া প্রয়োজন, কারণ যিনি ধার্মিক তিনি ধর্ম পালন করবেন, তিনি যেই ধর্মেরই হন না কেন, তো তাকে সেই ধর্ম পালন করতে উৎসাহ দেওয়া এবং তার জন্য সেই সময়টিকে বের করতে সাহায্য করা, এগুলোও কিন্তু খুব জরুরি অবস্থায় পড়ে। জি, তো তারপরে আপনি আলোচনা, আমি একটু বৈষম্যের মূল কারণগুলো একটু হাইলাইট করতে চাচ্ছি। তো এখানে আমাদের বৈষম্যের মূল কারণগুলো বেশ কয়েকটি কারণ আসলে রয়েছে। তার মধ্যে একটা হলো পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। এটা আমাদের একটা বড় বিষয় যে আমাদের যে সমাজটা সেটা আসলে পিতৃতান্ত্রিক। অনেক জায়গায় কিন্তু যে আবার পাহাড়ি এলাকায় দেখবেন তাদের পরিবেশ আবার উল্টাও, মানে মাতৃতান্ত্রিক। ওখানে কিন্তু মহিলারা বেশি ইনকাম করছে আর পুরুষরা ঘরের কাজকর্ম করছে। পাহাড়ি এলাকায় যেই সব জাতিগোষ্ঠী থাকে আপনি দেখবেন যে তাদের ইতিহাস বলে তারা হলো পুরুষরা ঘরে বেশি পরিশ্রম করে, মহিলারা বাইরে বেশি পরিশ্রম করে। কিন্তু আমাদের পুরো টোটাল সমাজ, আমাদের দেশের প্রেক্ষিতে আসলে কিন্তু আমাদের পিতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ পিতা যা ডিসিশন নেবে বা স্বামী বা যেই ডিসিশন নেবে এগুলোই কিন্তু কার্যকর। তো এই বৈষম্যের মূল কারণের মধ্যে এটা কিন্তু একটা প্রধান অন্তরায়। কিন্তু দেখা যায় যে পিতা বা ভাই বা ইসলামী দৃষ্টিকোণ থেকে আসলে পিতৃতান্ত্রিক, আচ্ছা হ্যাঁ, এটা ইসলামিক দৃষ্টি থেকে আমরা দেখি যে দুজনের সমান অধিকার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অধিকারের দিক দিয়ে দুজনকে সমান অধিকার দিয়েছেন, কিন্তু মর্যাদার ক্ষেত্রে অবশ্যই পুরুষদেরকে অনেক বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এতটা মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি এই পৃথিবীতে কাউকে সেজদা করতে, আমি ছাড়া আর কাউকে সেজদা করতে পারতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তার স্বামীকে সেজদা করতে। অর্থাৎ মর্যাদার দিক দিয়ে কিন্তু স্বামীকে অনেক বেশি। বিষয়টি খুব সম্ভবত এরকম যে কেননা তিনি অনেক বাইরে থাকবেন বিধায় এবং তাকে ধীর স্থির হতে হয়, তার উপরে সমস্ত সংসারের দায়িত্ব আনুগত্য করতে বলা হয়েছে, কিন্তু এবং তিনি যেহেতু পুরো সংসারের দায়িত্ব কাঁধে, এবং তিনি তার মা বাবা, তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবার প্রতি তার কিন্তু খেয়াল রাখতে হয়, তাকে আয় করতে হয় যাতে করে তিনি সংসারটিকে সুচারুভাবে পরিচালিত করতে পারেন। এইখানেই তার বিষয়টি চলে আসে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু পরামর্শ অবশ্যই তিনি করবেন, এবং ইসলাম সেই সম্পূর্ণ সুযোগ একজন নারীকে দিয়েছে যে তিনি সবসময় পরামর্শ দেবেন এবং সংসারকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যা কিছু প্রয়োজন দুজন মিলেই
তা করবেন। জি, এই কারণগুলোর মধ্যে আরেকটি কারণ রয়েছে যে নারীর কাজকে সহায়ক বা অতিরিক্ত হিসেবে দেখা। আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে এটা কিন্তু এক ধরনের বৈষম্য, কারণ মনে করে যে ও কাজ করবে বাইরে, এটা তো এক্সট্রা, আমার ইনকামে তো তোমার চলতেছে, তাহলে তুমি আবার বাইরে কাজ করবা কেন? কিন্তু একজন ডাক্তার, তাকে যদি এত কষ্টের ডাক্তারি পড়ানোর পরে তাকে যদি বসিয়ে রাখা হয় এই ধরনের মন মানসিকতা নিয়ে যে তোমার বাইরে কাজ করার দরকার নেই, তোমার ইনকাম করার দরকার নেই, তাহলে তার যে মেধাটা, তার যে যোগ্যতাটা, এটা কিন্তু রাষ্ট্রের বা দেশের কোনো কল্যাণে আসলো না। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই কাজগুলোকে, নারী কাজকে এই ক্ষেত্রে বৈষম্য করা আচ্ছা, হচ্ছে। আপনাদের আরেকটি ফোন দর্শক আমাদের সাথে রয়েছেন। জি, আরেকজন দর্শক আমরা আছেন, আপনি ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছিলাম যে আমার আশেপাশে যে অধিকাংশ পরিবারগুলো দেখতে পাই, যে সেখানে দেখা যায় যে উপার্জনক্ষম যে মেয়েরা আছে তারা অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তির কারণ হচ্ছে, স্বামীদেরকে অবহেলা করতেছে। তো আপনারা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে কিছু বলেন এবং তাহলে বোধহয় একটু উপকার হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, এটি একটি আমাদের এখন বর্তমান সমাজে এটি একটি প্রশ্ন এবং একটি সমস্যাও বটে অনেক ক্ষেত্রে। জি, হ্যাঁ, ধন্যবাদ। আমি এখানে প্রথমে একটা কথা বলবো, মুমিন নারী, এখন সবাই তো মুমিন নারী হবে না। এখন আমরা যদি যারা নারীরা ইসলামকে পালন করার চেষ্টা করি, তারা অবশ্যই এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যদি বাইরে কাজ করি তাহলে এখন আমাকে আমার স্বামীর যে অধিকারগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে আমাকে সম্পন্ন করতে হবে। তারপরে যদি সে অনুমতি দেয় বা সে যদি রিল্যাক্স হয়ে মনে করে যে তার কোনো অযত্ন হবে না, সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীও কর্মক্ষেত্র থেকে ফিরেছেন, স্ত্রীও কর্মক্ষেত্রে থেকে উনি বাসায় ফিরেছেন। কিন্তু এখানে ইসলাম না থাকার কারণে কি হয়, দেখা যাচ্ছে যে ওই হাজব্যান্ডের যত্ন এগুলো কিন্তু ওই নারী করতে চায় না, বলে যে তুমিও কাজ করে এসছো, আমিও কাজ করে আসছি। কিন্তু যদি একজন মুমিন নারী হয়, সে কিন্তু কর্মক্ষেত্র থেকে এসে সে কিন্তু সুন্দরভাবে তার স্বামীর যতটুকুন চাহিদা বা যেটুকুন তার অধিকার বাইরে থেকে আসার পরে তাকে যতটুকুন যত্ন করা, সেটা কিন্তু সে করবে। এখানে তফাৎটা হলো এইটাই যে আপনি যেটা বললেন যে অনেক সংসারে এটা কিন্তু একটা বড় অশান্তির কারণ। আবার দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে কাজের গৃহকর্মীর কাছে রেখে যাওয়া হয়, এই বাচ্চাগুলো গালিগালাজ শেখে, ওই কাজের লোকের কাছে সারাদিন তার সাথে খেলাধুলা করে, তার সাথে মারামারি করে, তাকে মারছে, সেও আবার হয়তো উল্টা মারছে। নিরাপত্তাহীনতা তৈরি হয়। অনেক সময় বাসায় কোনো গার্জিয়ান থাকে না। কিন্তু এখানে ওই নারী কাজ করবে যে আসলে তার সন্তান, তারপরে হয়তো বয়স্ক লোক থাকে পরিবারে, তার ব্যবস্থা, সবকিছু ব্যবস্থা যদি তার ভালো হয়। যেমন একজন নারী কাজ করে, আমি অনেক ভালো মহিলা যারা একদম পর্দা করে কাজ করছে, নিরাপদ পরিবেশে কাজ করছে, তাদের ফ্যামিলিতে দেখেছি যে তারা একটা আয়ের একটা অংশ তারা পরিবারকে ব্যালেন্স করার জন্য, মানে কাজকর্ম যাতে সঠিকভাবে হয়, রান্নাবান্না যাতে সঠিকভাবে হয়, বাসায় যাদেরকে রেখে দিচ্ছেন তাদের যত্ন যাতে ঠিকমতো হয়, সেই রকম ব্যবস্থা করেই তারা কিন্তু কাজে যাচ্ছেন। কিন্তু এখানেই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যাদের কথা বলছেন যে তাদের সংসার অশান্তি, তারা শুধু এইটাই করছেন যে তারা ক্যারিয়ার বা টাকা উপার্জনের জন্যই কাজ করছেন, কিন্তু তারা আখিরাতের কথা চিন্তা করছেন না। কারণ একজন নারী সে যদি সংসারের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তার জন্য কিন্তু আল্লাহর কাছে তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। আচ্ছা, আর আরেকজন নারীর ব্যাপারে যেটি আপনি যে কথাগুলো বলেন, তাকে আবার যিনি তার কাউন্টার পার্ট রয়েছেন সঙ্গী, তারও মনে রাখতে হবে যে এই নারী আমার কাছে এসছেন, তিনি আমার আমানত, তাকে আমার ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি এখন। প্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ইসলামী জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। সাথে রয়েছি আমি সালমা আইনি, স্টুডিওতে রয়েছেন কামরুন নাহার সীমা আপা। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা তার ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা কোশ্চেন হচ্ছে, দুইটা কোশ্চেন। ফার্স্ট অফ কোশ্চেন হচ্ছে, যেহেতু টক্সিক কিছু আত্মীয় স্বজন থাকে, সবসময়ের জন্য ছোট করতে থাকে বা মানে খোঁচা দিয়ে কথা বলতে থাকে, এই জিনিসগুলো নেওয়াটাও খুব কঠিন, আবার সম্পর্ক নষ্ট করা যায় না, এক্ষেত্রে কি করা উচিত? আরেকটা কোশ্চেন হচ্ছে, প্রতি বছরই দেখা যায় দুর্গাপূজার সময় বৃষ্টি হয়,
হিন্দুরা যেহেতু বলে যে তাদের মা দুর্গা চলে যাচ্ছে দেখে ধরাধামে কান্না করছে, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বৃষ্টিটা দেয় প্রতি বছর? এই ধারণাটা তো আমরা মুসলিমরা বা কিভাবে নিব আর তারা বা কিভাবে নিচ্ছে একটু জানালে ভালো হয়। আপনার নামটি কি বলা যাবে? জি, আমি হচ্ছে ধানমন্ডি থেকে শাহিনা সুলতানা। অনেক অনেক ধন্যবাদ শাহিনা, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আসলে যে অনেক আত্মীয় স্বজন থাকেন যাদের সাথে আপনি আপনার ব্যবহার বা আপনার আচার আচরণ সব কিছু ভালো করছেন, কিন্তু তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে না, আপনাকে মানে করছে, অপদস্থ করছে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই আত্মীয় স্বজন আবার এমন হয় যে উপকার করেছেন, উল্টা আরও আপনার অপকার করছে, উপকার তো স্বীকার করেই না। তো এক্ষেত্রে একটা হাদিস কিন্তু আছে, বেশ বড় একটা হাদিস। আমি বলছি যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে উনি বললেন যে, হে রাসূল, আমার আত্মীয় স্বজনদের আমি অনেক উপকার করি, অনেক তাদেরকে সাহায্য করি, কিন্তু দেখা যাচ্ছে যে এই আত্মীয় স্বজনরাই মানে আমাকে অপকার করে, আমার অপকার করে এবং আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। সেক্ষেত্রে আমি তাদের সাথে সম্পর্ক ছেদ করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, যত খারাপ ব্যবহারই করুক না কেন, যত খারাপ আচরণ করুক না কেন, কিন্তু আপনি তার সাথে মানে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এক্ষেত্রে আল্লাহ আপনাকে একটা সাহায্য করবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা ফেরেশতা দান করবেন, মানে সেই ফেরেশতা আপনার সাথে থাকবে যে আপনাকে সমস্ত আত্মীয় স্বজনের ক্ষতি থেকে আপনাকে আল্লাহ বাঁচাবেন। তাহলে একটা ফেরেশতার সেই পাবে, সংস্পর্শ পাবে যে সব সময় তাকে এই আত্মীয় স্বজনের ক্ষতি থেকে মানে সাহায্য করবে এবং তাকে মানে ভালো রাখার চেষ্টা করবে। তো এখন এই পরিস্থিতিতে এই হাদিসটার মাধ্যমে আমরা এটা করব যে আপনি যত খারাপ ব্যবহারই করুক, আপনি বেশি রাগ উঠে গেলে একটু আউযুবিল্লাহ পড়বেন, আর যেই আত্মীয় স্বজনরা খারাপ ব্যবহার করছে তাদেরকে একটু সূরা ফালাক এবং নাস পড়ে একটু মনে মনে ফু দেবেন। আমি অনেকে দেখেছি যে এই আমলটা অনেকে করার পরে তাদের মনটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনি করতে পারেন। আমল সূরা ফালাক এবং নাসের আমল কিন্তু অনেক মানে কি বলবো, ট্রুথফুল, অনেক মানে ভালো ফল, হ্যাঁ, গুরুত্ব বহন করে, হ্যাঁ। এবং এটা কিন্তু আপনি বিশ্বাস রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি এটা করেন, ইনশাআল্লাহ আপনি এটা সাহায্য পাবেন। দেখবেন যে তাদের মন আস্তে আস্তে আপনার প্রতি নরম হয়ে গেছে, বা হয়তো আপনার সাথে অ্যাটিটিউডটাও আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন। আর তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কোনো সমস্যা নেই, তাদের জন্য দোয়া করবেন, সেই দোয়া আবার আপনার কাজে লেগে যাবে। কারণ যখন কেউ কারোর জন্য দোয়া করে যে আল্লাহ তাকে হেদায়েত দেন, সেই রকম একটা কাজ করলো, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে তোমার জন্যও তাই। অর্থাৎ ফেরেশতাদের দোয়া কিন্তু, ফেরেশতারা যেহেতু নিষ্পাপ, সেহেতু ফেরেশতাদের দোয়া কিন্তু সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাহলে দেখেন আপনি তাদের জন্য দোয়া করলেন, সেটা দ্বিতীয় উত্তরটা হ্যাঁ চলে যাবে। তো দুর্গাপূজার কথা যেটা বললেন, যে আসলে এটা কিন্তু প্রাকৃতিকভাবেই আসলে এই টাইমটা বৃষ্টির সিজন, মানে ওদের পূজাটা যে টাইমে হয় বা আমরা যেই টাইমটা পার করছি, এটা আসলে বৃষ্টির সিজন, এটা কাকতালীয়ভাবে আসলে মিলে যায়। আপনি কখনোই বিশ্বাস করবেন না যে ওদের দুর্গার জন্য ও আসতেছে, তাকে কিন্তু অনেক বছর এরকম হয়েছে, আমরা দেখেছি বৃষ্টি হয়নি। দুর্গাকে যখন ওরা বিসর্জন দেয় তখন কিন্তু বৃষ্টি হয়নি, এরকম কিন্তু আমরা দেখেছি। তখন ওরা মনে করে যে এইবার দুর্গা রূঢ় হয়ে, মানে আমাদের উপর বিরক্ত হয়ে বিদায় নিয়েছেন, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু কাকতালীয়। সবসময় বৃষ্টির সিজনে ওদের এই পূজাটা হয় এবং এই পূজার সময় বৃষ্টি থাকে এবং তারা বলতে থাকেন যে দুর্গা আসলে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন এবং এই টাইমে বৃষ্টিটা ওই দুর্গা পূজার বা দুর্গার কারণেই হচ্ছে। এটা একদম আমরা বিশ্বাস করবো না, আমরা মুসলমান হিসেবে অবশ্যই এটা বিশ্বাস করার প্রশ্নই আসে না। আর আমি একটু ওই টক্সিক রিলেশনশিপ বা রিলেটিভসদের সম্পর্কে বলবো যে একটু দূরে থাকারও চেষ্টা করবেন, তাদের কাছে একটু দূরে থাকা যায়, দোয়া দুরুদ পড়তে হবে, তাদের কাছে যাওয়ার আগেও বিশেষ দোয়া করে যাওয়া। আচ্ছা, আমি বৈষম্যের মূল কারণের মধ্যে আরো দুটো কারণ বলি। যে বৈষম্যের মধ্যে আরেকটা কারণ হলো আইন থাকলেও আমাদের এখানে সেটা বাস্তবায়ন হচ্ছে না, এটার একটা ঘাটতি আমাদের এখানে রয়ে গেছে। আরেকটা কারণ হলো ব্যবস্থাপনা পর্যায়ে নারীর অংশগ্রহণ খুবই কম। আপনি অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যদি আপনি নারীদেরকে না বসান, তারা যদি না থাকে, আপনি দেখেন যে পলিটিক্স থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নারীদেরকে নেতৃত্ব স্থানীয় রাখতে দেওয়া যায় না। জি, আমরা যে বৈষম্যের কথা বলেছি বা যে ডিসক্রিমিনেশন অথবা অ্যাবিউজ যাই বলি না কেন, যে ভাষাতেই বলি না কেন, এটা মেল শভিনিজম এখানে অনেক সময় কাজ করে বা অন্যান্য কারণ আছে। তো এর সমাধানের উপায় কি? খুব সংক্ষেপে
please. সমাধানের উপর একটু প্রভাবটা এক মিনিট একটু বলি, প্রভাবটা কেমন পড়ছে। নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা হ্রাস পেয়ে যাচ্ছে, তাদের যে অ্যাক্টিভিটিস আপা, এগুলো আমাদের হ্রাস সময় পেয়ে যাচ্ছে। একদম কম, আচ্ছা, জি। তাহলে সমাধানের পথগুলো একটু বলি যে আমাদের প্রথমে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে, জিরো টলারেন্স থাকতে হবে যৌন হয়রানির বিরুদ্ধে এবং কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে, মানসিকতার আমাদের পরিবর্তন আনতে হবে এবং সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে, মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, আমাদের নারীর অধিকার সম্পর্কে যাদের ক্ষেত্রে যাতে বৈষম্য না করা হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। নারীর নেতৃত্ব বিকাশ করতে হবে, সহায়ক নীতি যেমন নারীর জন্য ডে কেয়ার সেন্টার বলেন, নিরাপদ যাতায়াত, তারপরে আপনার টয়লেট, নামাজের জায়গা করা, এগুলো যাতে প্রত্যেকটা কর্মক্ষেত্রে যাতে সঠিকভাবে থাকে বা আমরা যাতে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এই বৈষম্যটা অনেকটাই অনেক দূর অনেক করে দেবেন। ধন্যবাদ আপা, আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুন্দর একটি আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়, সাথে ছিলাম আমি সালমা আইনি। আজকে আমরা বৈষম্য নিয়ে কথা বলেছি, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বৈষম্য ঘটে থাকে। তবে আমাদের আজকের বিষয় ছিল বিশেষভাবে ভদ্রমহিলারা কী করে বৈষম্যের শিকার হন এবং কর্মক্ষেত্রে। তো আশা করছি আজকের আলোচনায় আমরা সবাই উপকৃত হয়েছি এবং যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব যাতে আমরা বৈষম্যের শিকার না হই, যেখানে প্রতিবাদ করা প্রয়োজন সেখানে আমরা প্রতিবাদ করতে পারি এবং সুন্দরভাবে একটি সমাজ গঠনের জন্য আমাদের উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু একান্তই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সাহায্য করুন, তিনি আমাদের প্রতি সেই দয়া প্রদর্শন করুন। সবাই অনেক অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।